কাল রাতে প্রিয়া ফোন করেছিল, সে আমার কাছে ফিরে আসতে চায়। ও স্বামী ওকে খুব মারধর করে। সকালবেলায় খাবার টেবিলে নাদিয়া যখন তৌসিফের প্লেটে নাস্তা তুলে দিচ্ছিল, ঠিক তখনই নীরবতা ভেঙে তৌসিফ কথাটা বলে উঠল। কথাটা শুনে নাদিয়ার হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। প্লেটের উপর ঝুঁকে থাকা মুখটা তুলে সে তৌসিফের দিকে তাকালো। তার চোখ মুখে স্পষ্ট বিস্ময়। দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, তো তুমি কি বললে? আমি কথা বলার সুযোগ পাইনি, শুধু এতটুকু বলে ফোন কেটে দেয়। তারপর থেকে ফোন বন্ধ। নাদিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর একটু ইতস্ত করে বলল, আমি তোমায় একটা কথা বলি। জি ভাবি বলো। ওর স্বামী যতই মারধর করুক না কেন, দিন শেষে কিন্তু তারা একই হবে। মাঝখানে তৃতীয় পক্ষ হিসাবে ওদের মধ্যে গিয়ে তুমি হবে দোষী। প্রিয়া খুব কান্না করছিল ভাবি, তাই খুব চিন্তা হচ্ছে। তুমি তো জানো সে কতটা হাসি খুশি একটা মেয়ে ছিল। হ্যাঁ জানি, কিন্তু আচ্ছা যাই হোক, সে যেহেতু কিছুই ঠিকভাবে বলেনি, তাই আরেকবার কথা বলার চেষ্টা করো। ফোনটাই তো বন্ধ। নাদিয়া আর কোনো কথা বাড়ালো না। হয়তো সে বুঝতে পেরেছিল এই মুহূর্তে কোনো যুক্তি তৌসিফের মনকে শান্ত করতে পারবে না। তৌসিফ সকালের খাবার শেষ করে ভারাক্রান্ত মন নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তৌসিফ একাই তাদের পারিবারিক ব্যবসা সামলায়। ভাই বিদেশে, মা বাবা কিছুদিন হলো গ্রামের বাড়িতে থাকেন। অফিসে এসেও তৌসিফের মনটা কিছুতেই কাজে বসছিল না। কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও তার চোখের সামনে ভাসছিল শুধু প্রিয়ার মুখ। প্রিয়া তার সবচেয়ে কাছের বন্ধু, যাকে খুব ভালোবাসত। আজ থেকে 5 বছর আগের কথা। তাদের সম্পর্কটা ছিল অদ্ভুত এক ধরনের বাধা। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। প্রিয়া যেমন তৌসিফকে অন্য কোনো মেয়ের সাথে মিশতে দিত না, তেমনি তৌসিফও প্রিয়াকে কোনো ছেলের সাথে মিশতে দিত না। লোকে বলে ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না। ওদের ক্ষেত্রেও কথাটা সত্য হয়ে গেছিল। তৌসিফ নিজের অজান্তেই প্রিয়াকে খুব গভীরভাবে ভালোবেসে ফেলে। অনেক দ্বিধার ভয় কাটিয়ে সে ঠিক করে প্রিয়াকে তার মনের কথা জানাবে। যেদিন সে প্রিয়াকে দেখা করতে বলল, সেদিনই প্রিয়া তাকে জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটা দিল। ম্লান মুখে সে বলল, কাল জানতে পারলাম বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু বিশ্বাস কর এই বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। কথাটা শোনার পর তৌসিফের পায়ের নিচের মাটি যেন সরে গেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে জিজ্ঞাসা করলো, হঠাৎ এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো কেন? জানি না, বিশেষ করে আমার চাচার জন্য। সেই নাকি ছেলে পছন্দ করেছে। তাহলে সত্যি তোর বিয়ে হয়ে যাবে? হ্যাঁ। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। যা হবার হবে ভেবে সে শেষ চেষ্টা হিসাবেই বলে দিল, কিন্তু আমি যে তোকে ভালোবেসে ফেলেছি, তুই চলে গেলে আমার কি হবে? প্রিয়া অবাক চোখে তাকালো। যে কথাটা শোনার জন্য তার মন এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেই কথাটা এমন এক সময় শুনতে হলো যখন তার কিছুই করার নেই। তার চোখে অভিমান আর কষ্ট মিলেমিশে একাকার হয়ে গেল। কিছুটার আগে কান্না ভেজা কণ্ঠে সে বলল, ভালো যখন বাসিস তাহলে এখন বলছিস কেন? এতদিন কি হয়েছিল? ভয় হতো তুই যদি রাগ করিস আমার থেকে দূরে চলে যাস। প্রিয়া নিজেকে সামলাতে পারল না। তৌসিফকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ফোপাতে ফোপাতে বলল, তোর থেকে দূরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু আমার যে কিছুই করার নেই। চল আমরা পালিয়ে যাই। না না, তুই তো জানিস আমার পরিবার কেমন। ওরা একদম তোকে শেষ করে দেবে। তাই বলে আমাদের পথ চলা এখানেই শেষ। যদি ভাগ্যে থাকে তাহলে আবার কোনো এক অজানা গন্তব্যে তোর আমার দেখা হবে। ভালো থাকিস। সেদিন ছিল তাদের শেষ কথা। তৌসিফ পরে শুনেছিল খুব ঘরোয়া ভাবে কোনো অনুষ্ঠান ছাড়াই প্রিয়ার বিয়ে হয়ে গেছে। তারপর থেকে তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। দীর্ঘ 5 বছর পর কাল রাতে সেই একটা ফোন সবকিছু আবার ওলট পালট করে দিল। প্রিয়ার কান্নার শব্দ আর অসহায় আরতি তৌসিফের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে বারবার নিজের ফোনটার দিকে তাকাচ্ছে, যদি একবার, শুধু একবারের জন্য ওপাশ থেকে প্রিয়ার ফোন আসে। কিন্তু ফোনটা তখনও বন্ধ। তৌসিফের বুকের ভেতরটা তখনও ধরপড় করছিল। প্রিয়ার সেই কান্না ভেজা কণ্ঠস্বরের রেশটা যেন মাথার মধ্যে গেঁথে আছে। সে আনমনে ভাবছিল, ঠিক তখনই ফোনটা তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। স্ক্রিনে প্রিয়া নামটা ভাসতেই এক মুহূর্ত দেরি না করে রিসিভ করলো সে। কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা রাতের মতো অসহায় বা ভীত ছিল না, বরং তাতে ছিল এক অদ্ভুত উচ্ছলতা। প্রিয়া হেসে উঠে বলল, তো কেমন আছিস? এখনো দেখছি আমায় ভুলে যাসনি। তৌসিফ বিভ্রান্ত হলো। এই কি সেই প্রিয়া যে কাল রাতে সাহায্যের জন্য কাঁদছিল? সে ধীর গলায় জবাব দিল, তোকে হয়তো এজন্যও ভুলতে পারবো না। তাই তো দেখছি এজন্য বোধহয় বিয়েটা অবধি করিসনি হয়তোবা। কিন্তু তুই কালো ভাবে কথা বললি কেন? সে কি তোকে খুব মারধর করে? ফোনের ওপাশে এক মুহূর্তের নীরবতা। তারপর প্রিয়ার একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। ওসব কথা এখন বাদ দে, এভাবে সব বলা যাবে না। তুই বরং আমার সাথে দেখা কর। বল, পারবি তো দেখা করতে? কখন কোথায় আসতে হবে সেটা বল। তৌসিফের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু প্রিয়ার সাথে দেখা করার সুযোগটা সে হারাতে চাইল না। প্রিয়া যে ঠিকানাটা দিল সেটা শুনে তৌসিফ চমকে উঠল। এখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে এক দুর্গম পাহাড়ি এলাকার নাম। জায়গাটা মফস্বল শহর থেকেও অনেক ভেতরে। প্রিয়া এত দূরে কি করছে? বাসায় ফিরে সে নাদিয়াকে সবটা খুলে বলল। সব শুনে নাদিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এতদূর যাওয়া কি ঠিক হবে? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। না গিয়েও উপায় নেই ভাবি। ওর সাথে কথা না বলা পর্যন্ত আমার মন শান্ত হচ্ছে না। তৌসিফের প্রিয়ার সাথে দেখা করার কথায় চোখে মুখে বেশ খুশির ছাপ এসেছে, যা দেখে নাদিয়া নিষেধ করলো না যেতে। ঠিক আছে, তবে খুব সাবধানে থাকিস। শহর থেকে দূরে তৌসিফ যেখানে পৌঁছালো জায়গাটা বেশ নির্জন, জনমানবহীন। তৌসিফ দেখলো স্ট্যান্ডের এক কোণে ছাতা মাথায় দিয়ে প্রিয়া দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাধারণ শাড়ি, যা মেয়েটার রূপের সাথে বড্ড বেমানান লাগছিল। চেহারায় আগের সেই উজ্জ্বলতা ভাবটা থাকলেও শরীরটা কেমন যেন শুকিয়ে গেছে। এখনো আগের মতোই সুন্দরী। প্রিয়া ম্লান হেসে তার দিকে হাত বাড়িয়ে দিল। কেমন আছিস? তৌসিফ প্রিয়ার হাতটা ধরতেই বিদ্যুৎ স্পষ্টের মতো চমকে উঠল। বরফের মতো ঠান্ডা সে হাত। এটা ভেজা আবহাওয়ার স্বাভাবিক শীতলতা নয়, এ যেন এক বরফের মতো শীতলতা। তোর এই অবস্থা কেন? এমনি। এখন চল বাসায় গিয়ে সব বলবো। তোর স্বামী ডিভোর্স হয়ে
গেছে। প্রিয়া কথাটা এমন ভাবে বলল যেন এটা খুবই সাধারণ একটা ঘটনা। তৌসিফ অবাক হয়ে বলল, তাহলে সেদিন রাতে যে বললি? আরে বাবা, সব বলবো, আগে চল তো। প্রিয়ার কথায় অধৈর্য ফুটে উঠল। এখন চল বাড়ি। একটা পুরনো ট্যাক্সি করে একটা বাড়ি এসে ঢুকলো তারা। প্রিয়া বলল, আসার সময় এই যে সামনে 3 তলা স্কুলটা দেখছিস, সেখানে আমি শিক্ষকতা করছি 1 বছর ধরে, আর এই বাংলো বাড়িতে থাকি। বাবা কিনে দিয়েছে, একদম একা। তাহলে আমায় ডাকার কারণ কি? প্রশ্নটা শুনে প্রিয়ার হাসিমাখা মুখটা কঠিন হয়ে গেল। সে এমন ভাবে তাকালো যে তৌসিফ তার কথা বাড়াতে সাহস পেল না, চুপচাপ বসে রইল। খেয়াল করলো আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। একপাশে একটা পুরনো সোফা, অন্য কোণে উপরতলায় ওঠার সিঁড়ি। বাড়িটার ভেতরটা কেমন স্যাঁতসেঁতে আর ঠান্ডা। প্রিয়া তাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। একটা ঘরের দরজা খুলে বলল, এখানে তুই থাকবি, এখন যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার তৈরি করছি। তৌসিফ তার ব্যাগটা বিছানার উপর রেখে প্রচন্ড ক্লান্ত শরীরে বাথরুমের দিকে এগিয়ে গেল। বেসিনের সামনে দাঁড়ালো। আয়নাতে চোখ পড়তেই দেখে রক্ত। হঠাৎ একটা দমকা হাওয়া। আবার চোখ পড়তেই দেখে আয়নাটা একদম পরিষ্কার। তৌসিফের গলা শুকিয়ে গেল। আতঙ্কে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ওদিকে টেবিলে খাবার দিয়ে প্রিয়া বলল, খেতে আয়, ওসব কিছু না। কি আশ্চর্য, ও কি করে বুঝলো এখানে তৌসিফের কি হয়েছে? প্রিয়ার হাসির শব্দ। খিলখিল করে হেসে বলল, বললাম তো কিছু না। আর কিছু ভাবা যাচ্ছে না। এই ওয়াশরুমে বেশিক্ষণ থাকা যায় না। বেরিয়ে গেল সে। খেতে বসে কিছুই খেতে পারল না সে, কারণ সব খাবার কেমন যেন শুকনো আর গন্ধ। কি হলো, খা না? মানে একটু বাসি গন্ধ। ও, অনেকদিন আগের রান্না তো, তুই যখন আমার মতো হয়ে যাবি তখন আর সমস্যা হবে না। তোর মতো মানে বুঝতে হবে না। চল গল্প করব। ঘরে যেতেই তৌসিফ বলল, প্রিয়া, আমি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাই না? দাঁড়া দেখি আমি বলতে পারি কিনা। আমার গলায় মোটা কালো দাগটা কিসের, তাই না? তৌসিফ অবাক হয়ে গেল। আর খাবারগুলো এত আগের কেন? আমি খেতে পারলে তুই কেন পারবি না? আর ওয়াশরুমে প্রিয়া হাসছে। কি হলো, হাসছিস কেন? প্রিয়া হঠাৎ কেমন যেন শুরু করলো, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ, কিন্তু তুই এসব কি হচ্ছে? এমন হচ্ছে কেন? তবে আমার হয়ে যা তুই। প্রিয়া, আমি তো তোরই। না, তোকে মরতে হবে বাবু। মরলে তুই আমার হতে পারবি। এই দুনিয়া খুব খারাপ, ওরা আমাদের এক হতে দেয়নি। আর দেখ, আমার স্বামী আমাকে গলায় রশি পেঁচিয়ে মেরেছে। কেন জানিস? তোকে ভালোবাসি, তাই ওকে আমার শরীর ছুতে দিতে পারতাম না, আমার ঘেন্না লাগতো, তাই আমাকে। প্রিয়া কাঁদছে। এদিকে তৌসিফ কি করবে কিছুই বুঝতে না পেরে পালাতে চাইলো, কিন্তু দরজায় তার সামনে একজন দাঁড়িয়ে আছে। লোকটার অদ্ভুত চাহনি। কে 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 আপনি? আমি ওর স্বামী। শালিকের আগের মাথায় খুন করি, আর ও আমাকে বাঁচতে দিল না। তুইও বাঁচতে পারবি না, তোকে আজকে শেষ করে দিব বলেই এগিয়ে আসছে। একদিকে প্রিয়া বলছে, তুই মরে যা, তুই আমার হয়ে যাবি। আর লোকটা হাসছে, তুই মর, তবেই আমার প্রতিশোধ হবে। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় মিজান ও রোমান এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।